নমস্কার, ট্র্যাকটিভ আমার সকলকে স্বাগত। আমি রয়েছে অঞ্জন, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সৌমি। শুরু করছি ইঙ্গিত। একসময় সংবাদ মাধ্যমের এক বিশ্বস্ত সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আর ঠিক সেই শিল্প এবং কৃষি ক্রমাগতই বোধহয় ধুঁকছে রাজ্যের বুকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুতে যখন রাজ্যের ক্ষেত্রে শিল্প মূল ইস্যু হয়ে দাঁড়ায়, তখন সেক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্যের এই প্রসঙ্গকে বারংবার টেনে আনা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন টেনে আনা হয়? আপনারা সবাই জানেন 2008 সাল থেকে 11 সালের মাঝে এক অদ্ভুত বিপ্লব দেখা গিয়েছিল রাজ্যের বুকে। ন্যানো, টাটা ন্যানো এবং তার সঙ্গে সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম কেউ ভোলেনি। ইতিহাসের পাতায় একেবারে কালো অধ্যায় হিসাবে থেকে গিয়েছে রাজ্যের বুকে। কেন কালো অধ্যায়? তার কারণ যে রাজ্যের সরাসরি শিল্প একটি ভবিষ্যৎ হতে পারে, অদূর ভবিষ্যতে শিল্প যেখানে বেকারত্ব ঘোচাতে পারে, সেই শিল্পই যেন কোনো এক জায়গায় তালা পড়ে গিয়েছিল 2008 সাল থেকে 11 সালের এই ইনসিডেন্টের মাধ্যমে। এই ঘটনাচক্রে রাজ্য থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে দাঁড়ায় বুদ্ধদেব ভট্টাচার্য এবং মূল মুখ্যমন্ত্রী হয়ে দাঁড়ায় বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে আজ মুখ্যমন্ত্রী হিসাবে রয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নামটা বলে পরেই মুখ্যমন্ত্রী কথাটা চলে আসে। তার কারণ, দীর্ঘ 2011 সাল থেকে শুরু করে 25 সাল অবধি 14 বছর অতিক্রান্ত হয়েছে তিনি মুখ্যমন্ত্রী হয়ে রয়েছেন। আমি এই কথাটিও বলেছি অত্যন্ত সুকৌশলে। তার কারণ, 11 থেকে শুরু করে 25 সাল অবধি 14 বছরের মধ্যে শিল্প কতটা হয়েছে রাজ্যের মুখে, সেটাই আজ মূল ইস্যু, মূল আলোচনার বিষয়বস্তু। রাজ্য থেকে শিল্প ক্রমাগত চলে যাচ্ছে। রাজ্য থেকে শিল্প সে অর্থে নেই, বেকারত্ব দূরীকরণের দিক থেকে রাজ্য ক্রমাগত পিছিয়ে পড়ছে। বেকারত্বের দিক থেকে সাধারণ মানুষ আজ রাস্তায় দাঁড়িয়ে নানান রকম আন্দোলন করছে। তার কারণ সেই একই প্রশ্ন, রুটি রুজি রোজগার। অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থানের যে হিসেব, সেই হিসেব কোনো এক জায়গায় বারংবার গরমিল হয়ে যাচ্ছে। আর ঠিক সে কারণের জন্যই রাজ্য সরকারের ওপর প্রশ্ন আসতে শুরু করেছে। এবার প্রশ্ন হলো, রাজ্য শিল্প আনতে পারছে না, রাজ্য বেকারত্ব দূরীকরণ করতে পারছে না, এটা কাদের অভিযোগ? এই অভিযোগ সম্পূর্ণ বিরোধীদের। কিন্তু উল্টো দিক দিয়ে যদি আমরা তাকাই, তাহলে রাজ্যের বুকে শিল্প হচ্ছে, রাজ্যের বুকে আরও বেশি পরিমাণে শিল্পের সম্ভাবনাও বাড়ছে, রাজ্যের বুকে শিল্প আরও বেশি পরিমাণে আসছে। এই সব কিছু বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। নট অনলি দ্যাট, এটা এখানেই শেষ নয়। সরাসরি বলা হচ্ছে বেকারত্ব দূরীকরণের দিক থেকে 40% কমে গিয়েছে বেকারত্ব। আমরা বলছি না, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন মঞ্চ থেকে বলেছিলেন? 21-এর মঞ্চ থেকে। 21-এর মঞ্চ থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে যখন বক্তব্য রাখছেন, তার ঠিক পরে অতঃপর সরাসরি শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, তিনি এই বিষয়কে কটাক্ষ করে বলেছেন, অনেকগুলো হিসেব রেখে যে রাজ্য থেকে শিল্প বিতাড়িত হয়েছে, শিল্প চলে যাচ্ছে, অদূর ভবিষ্যতে দেখা যাচ্ছে না সেই সব সাধারণ মানুষদের, যারা আস্তে আস্তে ধীরে ধীরে যুবক থেকে আরও বেশি যুবক হচ্ছেন, বৃদ্ধ হয়ে যাচ্ছেন, কিন্তু তাদের কাছে কোনো কাজ নেই। সাধারণ মানুষ রাজ্য ছেড়ে বেরিয়ে বিভিন্ন জায়গায় রাজ্যের বুকে তারা যাচ্ছেন। উড়িষ্যা সেখানে রয়েছে, মধ্যপ্রদেশ সেখানে রয়েছে, হরিয়ানা রয়েছে, বিভিন্ন প্রান্তে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বাইরে চলে যাচ্ছেন। কেন যাচ্ছেন? প্রশ্ন একটি জায়গাতে, রাজ্যে কর্মসংস্থানের অভাব। আর ঠিক সেই কর্মসংস্থানের অভাবের দিকেই আলোকপাত করেছেন শ্রমিক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলার চেষ্টা করলেও রিয়েলিটি একটু অন্যরকম দেখা যাচ্ছে বিরোধী শিবিরের পক্ষ থেকে। ইতিমধ্যে আমরা শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন আমরা সেদিকে নজর রাখবো, তারপর আসছি বিস্তারিততে। এই পরিস্থিতি যা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গের বড় শিল্প ছাড়া এ রাজ্যের কোনো ভবিষ্যৎ নেই। যদি মেধার এক্সোডাস বন্ধ করতে হয়, যদি ফ্লাইট অফ ক্যাপিটাল বন্ধ করতে হয়, যদি ঘরের ছেলেকে ঘরের ভাত খাওয়াতে হয়, এ রাজ্যে শিল্প বান্ধব পরিস্থিতির প্রয়োজন আছে। এবং তার জন্য যেটা করার 2026 সালে সেটা নতুন সরকার এসে করে দেখাবে। আমরা আবার সমস্ত শিল্পপতিদের কাছে, যারা স্টার্ট আপ করতে অন্য রাজ্যে চলে যাচ্ছেন তাদের কাছে, যারা উচ্চশিক্ষিত মেধাবী ছাত্র এখন ব্যবসায় মন দিয়েছেন, যারা অন্য রাজ্যকে বেছে নিচ্ছেন, আমরা তাদের তো আটকাতে পারি না। আমরা তো একই দেশের মানুষ। শুধু আবেদন করব একজন বাঙালি হিসেবে সেই সমস্ত বাঙালি শিল্পপতিদের কাছে, বাংলায় বসবাসকারী
আমরা মনে করি যারা হিন্দি ভাষাতে কথা বলেন, কয়েক পুরুষ ধরে পশ্চিমবঙ্গে আছেন, তারাও বাঙালি। সেই বাঙালিদের কাছে আমরা আহ্বান করব, একটা বছর অপেক্ষা করুন, আপনারা এখানে সুযোগ পাবেন। আর কেউ আপনাদের দরজায় কড়া নেড়ে টাকা চাইতে যাবে না। জুডিশিয়ারিকে চাপমুক্ত করবার দায়িত্ব বিজেপি সরকার নেবে। আপনারা অপেক্ষা করুন। পশ্চিমবঙ্গ একটা নতুন চেহারা নিয়ে আবার সারা ভারতবর্ষের সামনে দাঁড়াবে। আমাদের নদী আছে, আমাদের সমুদ্র আছে, আমাদের টাকা আছে, আমাদের মেধা আছে, আমাদের মাটির নিচে তেল আছে, আমাদের মাটির নিচে ম্যাঙ্গানিজ ওর আছে, আমাদের মাটির নিচে কয়লা আছে, আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে। আমরা বাংলাকে গুজরাট হতে দেব না নয়, আমরা গুজরাটের সঙ্গে প্রতিযোগিতা করতে পারি। গুজরাটকে আমরা অর্থনৈতিক দিক থেকে ছাপিয়ে যেতে পারি, তার সমস্ত সম্ভাবনা পশ্চিমবঙ্গে মজুদ আছে, হাতের কাছে আছে। অভাব যেটা আছে সেটা হচ্ছে ইচ্ছা শক্তির অভাব, হচ্ছে বিরোধিতার জন্য বিরোধিতার পরিস্থিতি। পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন রাজ্যে কেন পাড়ি দিয়েছেন? সামান্যতম আর্থিক সচ্ছলতা থাকলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আজকে অভিভাবকরা তাকে ভিন রাজ্যে পাঠিয়ে দেবার ব্যবস্থা করছেন। কেন বেঙ্গালুরু শহরের দ্বিতীয় কথ্য ভাষা বাংলার 14,60,000 ছেলে মেয়ে 3 বছরের আগের হিসেব, তারা সেখানে চাকরি করছে? তৃণমূল কংগ্রেসের আমলে কত মানুষ ঘর ছাড়া হয়েছে। তিনি যে আসামে কথা বলছেন, একটা পুরনো ঘটনাকে টেনে এনে আজকে মুখ্যমন্ত্রী যেভাবে বাঙালিদের উপরে আক্রমণ করার কথা বলছেন, যেভাবে মুখ্যমন্ত্রীর মঞ্চ থেকে বলা হচ্ছে যে জলের লাইন কেটে দেওয়া হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। হ্যাঁ, দেওয়া হয়েছে, কারণ এখানে বিজেপির সরকার আছে যারা কোর্টের নির্দেশকে মান্যতা দেয়। কোর্টের নির্দেশ নিয়েই আজকে ওই পুঁথি গন্ধ। ইতিমধ্যেই আপনারা শুনলেন যে শ্রমিক ভট্টাচার্য রীতিমতো বাঙালিদেরকে টেনে এনে কথা বললেন, বাঙালি ভাষীদের জন্য। কেন বললেন, কোন পরিপ্রেক্ষিতে বললেন, তার কারণ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই বাঙালি 21শে জুলাই নিয়ে কিন্তু কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদেরকে নিয়ে। আর সেই প্রসঙ্গেই কিন্তু রীতিমতো শ্রমিক ভট্টাচার্য সেই প্রসঙ্গ টেনে এনে কিন্তু এই বাঙালি ভাষীদের জন্য কথা বললেন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন আমরা শুনবো। বাংলা থেকে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টকে চলে যেতে হয়নি, বরঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসছে। তার কারণ হচ্ছে বাংলায় ব্যবসা বাড়ছে, বাংলায় দেউচা পাতমি হচ্ছে, বাংলায় তাঁতফুল বন্দর হচ্ছে, বাংলায় আইটি সেলে 1 নম্বর জায়গা পেয়েছে, বাংলায় জগন্নাথ ধাম হয়েছে, বাংলায় স্কাইওয়াক দক্ষিণেশ্বরে হয়েছে, জল্পেশ শিব মন্দিরে হয়েছে, দক্ষিণেশ্বরে হয়েছে, তারকেশ্বর উন্নয়ন হয়েছে, মা কঙ্কালীতলা হয়েছে। সব জায়গায় মা তারা থেকে শুরু করে, জৈন মন্দির থেকে শুরু করে, মুসলিম বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে, হিন্দু বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে বাংলা জুড়ে কিন্তু চলেছে। তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমাদের জানান। এবং পরিযায়ী শ্রমিকদেরও বলবো, ফিরে আসুন। বাংলায় কাজের অভাব নেই। বাংলায় 6টা ইকোনমিক করিডোর হচ্ছে, দেউচা পাতমি হচ্ছে, গ্যাস সেলের ফ্যাক্টরি হচ্ছে, ওএনজিসি হচ্ছে, বাংলায় অনেক কিছু হচ্ছে। 2011 সালে আমরা একটু 2011 সালের দিকে চলে যাব। 2011 সালে ভারতবর্ষে একটি বৃহৎ নির্বাচন হয় বিধানসভায়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভায় একটি বৃহৎ নির্বাচন হয়। বর্তমান সরকারের মেয়াদ কিন্তু তখনকার যে বর্তমান সরকার ছিল তখন কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু শেষ হয়ে আসছিল মেয়াদ, মানে বামফ্রন্ট সরকার ছিল সেই সময়ে। 18 এপ্রিল থেকে 10ই মে 2011 সালের মধ্যে 6 ধাপে বিধানসভার 294টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার অত্যন্ত
উচ্চ ভোল্টের এই নির্বাচনে 84%রও বেশি ভোট পেয়ে ভোটদান রেকর্ড করা হয়েছিল, যা বাংলার ইতিহাসে এক সবচেয়ে সর্বোচ্চ ভোটদান ছিল। 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরে বামফ্রন্টকে সরিয়ে ক্ষমতায় আসে, আর তারপরেই কিন্তু বিদায় নেয় সিঙ্গুর টাটা ন্যানোর সেই প্রকল্প। আর তারপর থেকেই কিন্তু ধাপে ধাপে কিন্তু এই 2025 সালের মধ্যে যা দেখা গিয়েছে, রীতিমতো শিল্প কিন্তু এই রাজ্য থেকে বিদায় নিয়েছে। কেন নিয়েছে বিস্তারিত জানাবে অঞ্চল। একেবারে তাই। আরও একটা বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন একাধারে বলছেন ওএনজিসি থেকে শুরু করে শিল্পের দিকে বারংবার যখন বিরোধী শিবির খোঁচা মেরে থাকে, তখন নিশানা করে যখন তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে, তখন রাজ্য সরকার তাদের মতো করে অনেক রকম ব্যাখ্যাই দেন। কিন্তু 21-এর মঞ্চে সরাসরি ওএনজিসি থেকে শুরু করে আইটি সেক্টরের দিক থেকে বাংলা 1 নম্বরে রয়েছে। এই যে ধারাপাত তিনি তৈরি করলেন, এই ধারাপাতের পাল্টা ব্যাখ্যা দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। আমি একবার দেখাবো আপনাদের যে শ্রমিক ভট্টাচার্য ঠিক কি কি বিষয়ে আলোকপাত করেছেন। দেখুন। স্পষ্টভাবে যেটা বোঝানো হয়েছে শ্রমিক ভট্টাচার্যদের পক্ষ থেকে, দেখুন বড় বড় করে লেখা রয়েছে, নাম্বার অফ কোম্পানিজ দ্যাট হ্যাভ বিন রিলোকেটেড ফ্রম ওয়েস্ট বেঙ্গল ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম 1 এপ্রিল 2011 থেকে 31 মার্চ 2025, অর্থাৎ 2011 থেকে 2025 14 বছরের মধ্যে যেই বাংলা থেকে যে কোম্পানিগুলো শিফট হয়ে গিয়েছে, অন্য জায়গায় চলে গিয়েছে, তার মধ্যে একেবারে ফিনান্সিয়াল ইয়ার 2011-12 ছক কেটে তিনি বুঝিয়ে দিচ্ছেন বিজেপির পক্ষ থেকে। একদিকে ফিনান্সিয়াল ইয়ার, অন্যদিকে নাম্বার অফ কোম্পানিজ লেখা রয়েছে। দেখুন 2011-12 অর্থবর্ষে সরাসরি 215 কোম্পানি ছিল যেটা চলে গিয়েছে। 2012-13-তে গিয়েছে 87টি, 2013-14-তে গিয়েছে 384টি, 214-15-তে গিয়েছে 382টি, 215 থেকে 16-র মধ্যে 869টি, 2016 থেকে 17-র মধ্যে 918টি, 2017 থেকে 18-র মধ্যে 1027টি, 2018 থেকে 19-এর মধ্যে 542টি, 2019 থেকে 20-র মাঝে 678টি, 2020 থেকে 21-এর মাঝে 306টি, 21 থেকে 22-এর মাঝে 273টি, 2022 থেকে 23-এর মাঝে সেটাও প্যারালালি আপনারা দেখতে পেলেন। যদিও বা আরও একটা বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো স্পষ্ট ভাষায় লিখে দেওয়া হয়েছে ডিটেলস অফ ডেস্টিনেশন স্টেটস অফ দ্য কোম্পানিজ আপন দ্য শিফটিং রেজিস্টার্ড অফিস, অর্থাৎ একটা জায়গা থেকে অন্য জায়গায় যেগুলো গিয়েছে সেই স্টেটগুলো কোনগুলো এবং কতগুলো, কিছু কিছু আনলিস্টেডও রয়েছে, কিছু কিছু লিস্টেড রয়েছে, টোটাল ভ্যালুটাও লেখা রয়েছে। অর্থাৎ আন্দামান নিকোবরে গিয়েছে 9টি, যেখানে লিস্টেড নয়, এগুলো আনলিস্টেড, 9টি গিয়েছে। অন্ধ্রপ্রদেশ 61টি গিয়েছে, অরুণাচল প্রদেশে কিছু যায়নি, আসামে গিয়েছে 263টি, চিন্তা করে দেখুন। বিহারে গিয়েছে 86টি, চণ্ডীগড়ে গিয়েছে 18টি, ছত্তিশগড়ে গিয়েছে 511টি, দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন দিউতে গেছে 5টি, লিস্টেড আছে 1টি, অর্থাৎ 6টি গিয়েছে সর্বমোট। সেটা বলবো ওঠানোর জন্য দিল্লি, অর্থাৎ দিল্লিতে 1277টি, 20টি তার মধ্যে লিস্টেড, 1297টি টোটালে, গ্র্যান্ড টোটাল। গোয়াতে গিয়েছে 18টি, লিস্টেড নেই সেইভাবে, কিন্তু 18টি গ্র্যান্ড টোটাল। গুজরাটে গিয়েছে 409টি। এই গুজরাট আমি একটু আপনাদেরকে বিশ্লেষণ করে দেবো। 2011 সালের আগে এই টাটা ন্যানো কোম্পানি সরাসরি বাংলায় যখন যাবতীয় জমি বিভ্রাটের কারণে সমস্যার সম্মুখীন হয়েছিল, তখন এই ন্যানো সরাসরি চলে গিয়েছিল গুজরাটে। বহাল তবিয়তে তাদের ব্যবসা করেছে, জিডিপি গ্রোথ হয়েছে গুজরাটের ক্ষেত্রে, কিন্তু বাংলার ক্ষেত্রে সে অর্থে ফিকেই পড়ে থাকলো শিল্প, পড়ে থাকলো বাণিজ্য, ফিকে পড়ে থাকলো ভবিষ্যৎ। হরিয়ানাতে গিয়েছে 164টি, লিস্টেড রয়েছে 3টি, সর্বমোট 167টি। হিমাচল প্রদেশে 1টি এবং ঝাড়খণ্ডে গিয়েছে 235টি, লিস্টেড রয়েছে 1টি। কর্ণাটকে রয়েছে 268টি, সেখানে সর্বমোট 268টি রয়েছে, সেখানে লিস্টেড কিছু নেই। কেরালাতে গিয়েছে 2টি, লিস্টেড রয়েছে 1টি, অর্থাৎ সর্বমোট 3টি। লাদাখে কিছু যায়নি, লক্ষদ্বীপে কিছু যায়নি। মধ্যপ্রদেশে গিয়েছে 184টি, লিস্টেড রয়েছে 2টি, সর্বমোট 186টি। মহারাষ্ট্রে গিয়েছে 1263টি, লিস্টেড রয়েছে তার মধ্যে 45টি, সর্বমোট যোগ করলে 1308 শ্রমিক। মণিপুরে গিয়েছে 10টি, মেঘালয়ে গিয়েছে 10টি, মিজোরামে যায়নি, নাগাল্যান্ডে যায়নি, ওড়িশাতে গিয়েছে 197টি, 4টি লিস্টেড রয়েছে, 201টি সর্বমোট।
পুদুচেরিতে কিছু যায়নি, পাঞ্জাবে গিয়েছে 33টি, রাজস্থানে গিয়েছে 329টি, 4টি তার মধ্যে লিস্টেড, অর্থাৎ সর্বমোট 333টি। সিকিমে কিছু যায়নি, তামিলনাড়ুতে গিয়েছে 155টি, 6টি লিস্টেড রয়েছে, 161টি সর্বমোট। তেলেঙ্গানাতে রয়েছে 149টি, 6টি তার মধ্যে লিস্টেড। অর্থাৎ এক কথায় বিভিন্ন রাজ্যে আমাদের এই রাজ্য থেকে শিল্প শিফট হয়ে চলে গিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে কেন শিফট হচ্ছে? প্রশ্ন দুটো জায়গাতে আসতে পারে। এক, জমি বিভ্রাট হতে পারে, অথবা টাকা অর্থাৎ তোলা, সরাসরি যেটা বলা হয় কাটমানির কথা, সেই কাটমানির প্রসঙ্গ এই ক্ষেত্রে চলে আসতে পারে। অর্থাৎ ধরুন কোনো একটি ব্যবসায়ী এ রাজ্যের বুকে ব্যবসা করতে এসছে এবং ঠিক সেখানে ব্যবসা করতে এসে তিনি সেখানে প্রফিট করবেন, প্রফিটের জন্যই তিনি এসছেন, এবং তার সঙ্গে সঙ্গে বেকারত্ব তার সঙ্গে দূরীকরণ হচ্ছে। এটা রাজ্য সরকার এবং তার সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে একটি লায়াজও থাকে। এই লায়াজও যদি কোনো কারণে ব্রেক করে তাহলে ব্যবসায়ীরা সেখানে ব্যবসা করতে পারবে না। ধরুন সেখানে 10,000 টাকার প্রোডাকশন হচ্ছে এবং সেখানে তোলাই দিতে হচ্ছে 8,000 টাকা। 10,000 টাকার ব্যবসা, সেখানে 8,000 টাকা যদি তোলা দিতে হয় তাহলে 2,000 টাকার জন্য নিশ্চয়ই তিনি অন্য কোনো রাজ্যেই যাবেন যে রাজ্যে তোলা দিতে হচ্ছে না। তিনি এই রাজ্যের বুকে কেন আসবেন? এই সহজ উদাহরণগুলো বারংবার বিভিন্ন প্রেক্ষিতে বিরোধী শিবিরের পক্ষ থেকে নিশানা করা হয়েছে রাজ্য সরকারকে। এবার প্রশ্ন হচ্ছে কারা সত্যি বলছে কিংবা কারা মিথ্যে বলছে। প্রশ্ন একটি জায়গাতেই, শিল্প আমাদের ভবিষ্যৎ, বেকারত্ব দূরীকরণ আমাদের কাজ, কিন্তু রাজ্য সরকার সেক্ষেত্রে সে অর্থে কতটা নজর দিচ্ছে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। আরও একটি প্লেট আপনাদের সামনে রাখছি। মূল কর্পোরেট প্রস্থান এবং বাতিলকরণ। টাটা ন্যানো সিঙ্গুর প্রস্থান 2008 থেকে 2016 পর্যন্ত প্রভাব। টাটা মোটরস স্থায়ীভাবে পশ্চিমবঙ্গ ছেড়ে ন্যানো প্ল্যান্টটি গুজরাটের সানন্দে স্থানান্তরিত করে। অর্থাৎ টাটা মোটরস কিন্তু পশ্চিমবঙ্গ থেকে ছেড়ে গিয়ে গুজরাটের সানন্দে স্থানান্তরিত করে তাদের কারখানা। এটি কর্পোরেটদের মধ্যে বৃহৎ জমি অধিগ্রহণ বিরোধী মনোভাব তৈরি করেছিল। যদিও বাস্তব প্রস্থান 2008 সালে হয়েছিল, আইনি এবং কার্যকরী প্রভাব 2016 সালে সুপ্রিম কোর্টে জমি অধিগ্রহণ বাতিলের রায় না দেওয়া পর্যন্ত অব্যাহত ছিল। মূল কর্পোরেটের প্রস্থান এবং বাতিলকরণ আপনাদের সামনে তুলে ধরছি। টাটা ন্যানো সিঙ্গুর প্রস্তাব 2008-2016 পর্যন্ত প্রভাব। যদিও বাস্তব প্রস্থান 2008 সালে হয়েছিল, আইনি এবং কার্যকরী প্রভাব 2016 সালের পর থেকে। টাটা মোটরস স্থায়ীভাবে পশ্চিমবঙ্গ ছেড়ে ন্যানো প্ল্যান্ট অর্থাৎ টাটা ন্যানো সিঙ্গুর প্রস্থান 2008-16 পর্যন্ত যে প্রভাবগুলো পড়েছিল সেটা আপনাদের সামনে এক নজরে রাখছি আমরা। মূল কর্পোরেট প্রস্থান সব থেকে উল্লেখযোগ্য, যেটার ওপর ভিত্তি করে সরকার পরিবর্তন হয়ে গিয়েছিল সৌমি, অর্থাৎ টাটা ন্যানো, এর ওপর ভিত্তি করেই কিন্তু বাম জমানার সেই জগদ্দল পাথরকে টলিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস, এবং আজ যারা বহাল তবিয়তে রাজ্যের বুকে তাদের শাসন চালাচ্ছে। জেএসডব্লিউ শালবনীতে 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র সহ 1 কোটি টন ইস্পাত কারখানা তৈরির পরিকল্পনা করেছে 2007 সালে। 2011 সালের পর লৌহ আকরিক সংযোগ সমস্যা, জমি অধিগ্রহণ বিরোধ এবং নীতিগত অনিশ্চয়তার কারণে প্রকল্পটি স্থগিত হয়ে যায়। জেএসডব্লিউ পরবর্তীতে তার পরিকল্পনার আকার কমিয়ে আনে। অবশেষে পরিকল্পনা অনুযায়ী মূল ইস্পাত কারখানার পরিবর্তে সিমেন্ট গ্রাইন্ডিং ইউনিট এবং সৌর বিদ্যুতের ওপর মনোযোগ দেয়। জেএসডব্লিউ শালবনীতে 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র সহ 1 কোটি টন ইস্পাত কারখানায় পশ্চিমবঙ্গ সরকারের সাথে উন্নয়ন চুক্তি স্বাক্ষরের 5 বছরের সময় পর রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে জেএসডব্লিউ স্টিল লিমিটেডকে তাদের বার্ষিক 10 মিলিয়ন টন ইস্পাত কারখানায় নির্মাণ কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছিল। জেএসডব্লিউ বেঙ্গল স্টিল লিমিটেড, জেএসডব্লিউ স্টিলের শাখা যারা শালবনীতে কারখানাটি নির্মাণ করবে, তারা রাজ্য সরকারের সাথে জমি সংক্রান্ত সমস্ত অমীমাংসিত সমস্যা সমাধান করেছিল এবং সংশোধিত উন্নয়ন চুক্তি স্বাক্ষরের 4 বছরের
বছরের মধ্যে প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু করার কথা ছিল। জেএসডব্লিউ বেঙ্গলের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা বিশ্বদীপ গুপ্তের মতে কোম্পানিটি কয়েকদিনের মধ্যে রাজ্যের সাথে চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা হয়েছিল। প্রকল্পের প্রথম পর্যায়ে কোম্পানিটি 4 বছরের মধ্যে একটি 3 মিলিয়ন টনের ইস্পাত কারখানা তৈরি করবে এবং পরবর্তী 8 বছরে এটি 1 কোটি টনে উন্নীত করবে। বাস্তুচ্যুত মানুষকে প্রকল্পে অংশীদার করার প্রতিশ্রুতি রক্ষা করে জেএসডব্লিউ বেঙ্গল ঘোষণা করেছিল যে তারা প্রায় 1200 জনকে নিয়োগ করবে, যারা তাদের কাছে জমি বিক্রি করেছে তাদের পরিবার থেকে একজন করে, এবং তাদের 15 কোটি টাকার 1 কোটি 50 লক্ষ শেয়ার দেবে। জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি ট্রাস্টের মাধ্যমে এই শেয়ারগুলি রাখা হবে। কিছু সম্ভাব্য কর্মী ইতিমধ্যেই প্রশিক্ষণ গ্রহণ শুরু করেছিলেন। গুপ্তা এমনটাই কিন্তু জানিয়েছিলেন। জেএসডব্লিউ বেঙ্গলের ব্যবস্থাপনার পরিচালকের মতে আর কোনো বাধা নেই, আমাদের কাছে এখন সব কিছু আছে, জমি, লৌহ, আকরিক, কয়লা, জল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পটিকে সমর্থন করার জন্য একজন ইচ্ছুক প্রমোটার। গুপ্তা বলেন অর্থ কোনো সমস্যা হবে না। ভূষণ স্টিল নন্দীগ্রামের কাছে 20 লক্ষ টাকা একটি ইস্পাত কারখানা তৈরির পরিকল্পনা করেছিলেন। 20 লক্ষ টন অর্থাৎ 20,000 কোটি টাকা একটি ইস্পাত কারখানা তৈরির পরিকল্পনা করেছিল সেই সময়তে। অর্থাৎ ভূষণ স্টিল নন্দীগ্রামে যেটা হওয়ার কথা ছিল সেটাও এক প্রকার ভেস্তে যায়। জমি অধিগ্রহণের বাধা এবং নীতিগত অনিশ্চয়তার কারণে এটি বাতিল করা হয়। কোম্পানিটি অবশেষে এনসিএলটির অধীনে টাটা স্টিল কর্তৃক অধিগ্রহণ করা হয় এবং পশ্চিমবঙ্গে কার্যক্রম পরিচালনা করেনি। মূল কর্পোরেট প্রস্তাব এবং বাতিলকরণের মধ্যে রয়েছে সেইল বেঙ্গল অ্যালয় প্ল্যান্ট, বার্নপুর সম্প্রসারণ বিলম্বিত। অর্থাৎ বার্নপুরে সেইলের আধুনিকীকরণ এবং সম্প্রসারণ বিলম্বিত হয়েছে এবং ব্যয় বৃদ্ধি পেয়েছে। যদিও সম্পূর্ণরূপে প্রস্থান করা হয়নি, তবুও এটি মূল অনুমানের তুলনায় পশ্চিমবঙ্গের সম্প্রসারণ পরিকল্পনা কমিয়েছে। আইটি এবং টেক ফার্মগুলিও একই রকমভাবে বিধ্বস্ত হয়েছে। স্পেশাল ইকোনমিক জোন এর অবস্থা এবং নীতিগত স্পষ্টতার জন্য 8 বছর অপেক্ষা করবার পর ইনফোসিস রাজারহাটে 2016 সালে তার 50 একরের পরিকল্পিত ক্যাম্পাস প্রত্যাহার করে নেন। ইনফোসিস রাজারহাটে উইপ্রোর প্রস্তাবিত SEZ একই কারণে স্থগিত হয়ে যায়, যদিও ছোট ছোট কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। আইটি এবং টেক ফার্মগুলি স্পেশাল ইকোনমিক জোনের অবস্থা ও নীতিগত স্পষ্টতার জন্য 8 বছর অপেক্ষা করার পর ইনফোসিস রাজারহাটে তার 50 একরের পরিকল্পিত ক্যাম্পাস প্রত্যাহার করে নেয়। রাজারহাটে উইপ্রোর প্রস্তাবিত SEZ একই কারণে স্থগিত হয়ে যায়, যদিও ছোট ছোট কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। অর্থাৎ সরাসরি ইনফোসিস থেকে শুরু করে উইপ্রো থেকে শুরু করে টাটা, প্রত্যেকটি জায়গাতে বিভিন্নভাবে রাজ্য ক্রমাগত নেতিবাচক ভূমিকা পালন করেছে, ক্রমাগত নিম্ন সারির দিকে গিয়েছে। এটা প্রমাণ পায় এই ডেটাগুলো থেকে। এটা আমাদের ডেটা নয়, সম্পূর্ণভাবে বিজেপির প্রস্তাবিত ডেটা অনুসারে তারা এই বক্তব্যগুলো রাখছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই একই বিষয়ে 21-এর মঞ্চ থেকে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করে বললেন যে আইটি সেক্টরের দিক থেকে রাজ্য 1 নম্বরে রয়েছে? সবটাই কি তবে গিমিক? সবটাই কি শুধুমাত্র সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা? আমরা জানি না, কিন্তু প্রশ্ন একটি জায়গাতেই রয়েছে, তা হলো যদি সত্যিই রাজ্যের ক্ষেত্রে রাজ্যের শিল্প বাড়ে, যদি ব্যবসা বাড়ে, তাহলে সাধারণ মানুষের বেকারত্বের দিক থেকে অনেকটা দূরীকরণ হবে, বেকারত্ব দূরীকরণ হবে। এবং তার সঙ্গে আরও একটা বিষয় যেটা উঠে আসবে, তা হলো রাজ্যের জিডিপি। রাজ্যের জিডিপি গ্রোথ অনেকটাই নির্ভর করে ব্যবসার ওপর, ম্যানুফ্যাকচারের ওপর। কিন্তু সে জায়গায় যদি বারংবার বাধাপ্রাপ্ত হয় রাজ্য, তাহলে কি করে সার্বিক স্তরে আগামী দিনের ভবিষ্যৎ আরও বেশি সুন্দর হবে? অন্তত 2011 সাল থেকে 2025 সালের মধ্যে রাজ্যের ক্রমাগত যেভাবে শিল্পের দিক থেকে, বেকারত্বের দিক থেকে, জিডিপির দিক থেকে ক্রমান্বয়ে একের পর এক ধারাবাহিকভাবে যেভাবে নিচের দিকে যাচ্ছে, এটা সাধারণ মানুষের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলছে। কেন রাজ্যের সাধারণ মানুষ পরিযায়ী হয়ে বিভিন্ন রাজ্যে যাচ্ছে?
কেন ভিন্ন রাজ্যে গিয়ে বাংলা বাঙালি অস্মিতার জন্য আজ ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের এই সমস্যার জন্য রাজ্যের বুকে বাংলা বাঙালি অস্মিতা নিয়ে নানান কথা বলতে হচ্ছে, কেন ২১-এর মঞ্চ থেকে বাংলা বাঙালি ইস্যুতে শান দিতে হচ্ছে? তার কারণ পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। আমরা খেয়াল করেছিলাম ২১-এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে আলোকপাত করেছিলেন, তা হলো আমরা যদি পরিযায়ী শ্রমিক নিয়ে চলে আসি তাহলে সেই রাজ্যের কাজ বন্ধ হয়ে যাবে। এটা কোনো গর্বের কথা নয়। আমাদের রাজ্যের বুকে যদি কাজ থাকে তাহলে পরিযায়ী শ্রমিককে অন্য রাজ্যে যেতেই হবে না। অন্য রাজ্যে জিডিপি গ্রোথ দেখার দায়িত্ব বাংলার নয়। বাংলা যদি সত্যি অন্য রাজ্যের দায়িত্ব নিয়ে থাকে তাহলে অন্যভাবে দায়িত্ব নিক। পরিযায়ী শ্রমিকদেরকে আলাদা করে আমাদের রাজ্যের ম্যান পাওয়ারকে কাজে লাগিয়ে অন্য রাজ্যের জিডিপি গ্রোথ, শুধু তাই নয়, এ রাজ্যের পরিযায়ী শ্রমিককে, পরিযায়ী শ্রমিক ম্যান পাওয়ার এগুলোকে কাজে লাগিয়ে কম পয়সায় খাটিয়ে নেওয়ার যে চেষ্টা, সেটাও আপনাদের আলোকপাত করতে হবে। আমি কেন বলছি কম পয়সা, দুটো বিষয় একটু ট্যালি করে আপনাদের বুঝিয়ে দিই। এ রাজ্যের বুকে বিশেষ করে ওয়েজেস যদি দেখা হয় তাহলে সেখানে শিল্পের ক্ষেত্রে এ রাজ্যে যে ব্যবসাগুলো চলে সেক্ষেত্রে ওয়েজেস নিতান্তই কম। খুব স্বাভাবিকভাবে এখানকার সাধারণ মানুষরা অন্য রাজ্যে যাচ্ছেন পরিযায়ী শ্রমিক হিসেবে, তার কারণ এখানে যদি ১০০ টাকা পাচ্ছেন সেখানে তারা ৪০০ টাকা পাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা বিষয় অন্য জায়গাতে, তা হলো সে রাজ্যের বুকে গিয়েও এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে ৪০০ টাকা পাচ্ছেন সেটা কি সত্যিই অনেকটা বেশি? না, বেশি নয়। তার কারণ আপনারা যদি হিসেব রাখেন, গুজরাটের ক্ষেত্রে বা বিভিন্ন প্রান্তে যখন পরিযায়ী শ্রমিকরা সেখানে কাজ করতে যাচ্ছে তারা অ্যাকচুয়ালি কম পয়সায় কাজ করছেন। তার কারণ সেখানকার লোকেরা তো রয়েছেন, সেখানকার লোকেরা নিশ্চয়ই সেখানের ব্যবসা কেন্দ্রে গিয়ে কাজ করতে পারবে। তাহলে সেই রাজ্যের মানুষগুলোকে না নিয়ে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিককে কেন নেওয়া হয়? তার কারণ কম পয়সায় খাটিয়ে নেওয়া যায়। এই চেষ্টাটার জন্যই ভিন্ন রাজ্য বাংলার বিভিন্ন পরিযায়ী শ্রমিককে কাজে লাগায়। আর আমাদের বাংলার হাল এতটাই বেহাল যে এখানকার পরিযায়ী শ্রমিকরা দুটো পয়সা ইনকামের জন্য অন্য রাজ্যে যাচ্ছেন। বাস্তবতাটা ঠিক এই জায়গায়। আর ঠিক সে কারণের জন্যই রাজ্যের বুকে বারংবার প্রশ্ন ওঠে ব্যবসা নিয়ে, শিল্প নিয়ে, বাণিজ্য নিয়ে। প্রতি বছরই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হয়, কিন্তু রাজ্যের শিল্প নেই। কেন নেই তার কারণ এখনো জানা নেই। যদিও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হওয়ার পরেও এই যে এত শিল্পপতিরা আসেন, তবুও প্রশ্ন থেকে যাচ্ছে যে এই রাজ্যে শিল্প কেন আসছে না, কেন বারবার, যেমনটা আমার সহকর্মী জানালেন, অঞ্জন জানালেন আমাদের, যে পরিযায়ী শ্রমিকরা রীতিমতো বাইরে গিয়ে কাজ করছে। তাহলে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয় অথচ তাহলে শিল্প কোথায়? এই প্রশ্নটা কিন্তু বারবার থেকে যায়। যেমনটা আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট, যে পরিযায়ী শ্রমিকদেরকে রীতিমতো বাংলা ভাষায় কথা বলার জন্য রীতিমতো তাদেরকে প্রহৃত হতে হচ্ছে, কোথাও কারেন্ট অফ করে দেওয়া হচ্ছে, তাদের উপরে নানাভাবে অকথ্য অত্যাচার চালানো হচ্ছে, কারণ তারা বাইরে গিয়ে বাংলা ভাষায় কথা বলছে। আর বাংলা ভাষায় কথা বলা মানেই এখন একটা ট্রেন্ড চলে এসেছে যে বাংলা ভাষায় কথা বলা মানেই বাংলাদেশি। আর সেই জায়গা থেকে কিন্তু রীতিমতো পরিযায়ী শ্রমিকদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে, এমন ঘটনাও কিন্তু আমরা দেখেছি। তাহলে এই রাজ্যে শিল্প আসলে তবেই পরিযায়ী শ্রমিকরা আর বাইরে যাবে না, আর তারা এই রাজ্যেই থাকবে। সেই জায়গাটাই এখন দেখার, যে শিল্প কতদিনে আসে। আর আমরা আজকের যে মূল বিষয়ের দিকে নজর রাখছি, যে এই রাজ্য থেকে 2025 সালের মধ্যে, 2011 সাল থেকে 2025 সালের মধ্যে ঠিক কতগুলো শিল্প চলে গিয়েছে অন্য রাজ্যে। একেবারে তাই। আরও একটি প্লেট আপনাদের সামনে রাখছি, আরও বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। দেখুন, উৎপাদন হ্রাস 2011 সালের পর বৃহৎ আকারের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়নি। অনেক কর্পোরেট প্রতিষ্ঠান ওড়িশা, গুজরাট, কর্ণাটক এবং তামিলনাড়ুর মতো রাজ্যগুলিকে অগ্রাধিকার দেয়। কারণ কি সেটাও আপনাদের সামনে রাখছি। দেখুন, কারণ সংলগ্ন বৃহৎ জমি অধিগ্রহণে অসুবিধে, যেটা টাটার ক্ষেত্রেও একই রকম বিষয় সামনে এসেছিল। জমি অধিগ্রহণে প্রস্তাব সত্ত্বেও হলদিয়া পেট্রোকেমিক্যালস, আইটিসি, ইমামি, শ্যাম স্টিল এবং সেই ইনফ্রাস্ট্রাকচার তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। পশ্চিমবঙ্গের কৌশলগত অবস্থানের কারণে লজিস্টিক্স, গুদামজাতকরণ এবং এফএমসিজিতে কর্মপ্রার্থী এফএমসিজিতে ব্রিটানিয়া, আইটিসি সম্প্রসারণ কিছু বিনিয়োগ হয়েছে। ভূমি অধিগ্রহণের চ্যালেঞ্জ। নীতিগত অনিশ্চয়তা এবং ধীর অনুমোদন, গণকর্পোরেট বহির্গমনে রীতিমতো ঘন ঘন শ্রম ও রাজনৈতিক ব্যাঘাতও কিন্তু প্রবেশে অনীহার মূল কারণের মধ্যে একটি।
ভারী শিল্পের পরিবর্তে কৃষি, এমএসএমই এবং কল্যাণমূলক প্রকল্পের দিকে রাজ্যের অগ্রাধিকার পরিবর্তন, যেটি প্রবেশে বিভিন্ন ধরনের গণ কর্পোরেট প্রবেশের অনীহার আরও একটি কারণ। গুজরাট, কর্ণাটক, ওড়িশা এবং তেলেঙ্গানায় উন্নত প্রণোদনের প্রাপ্যতা। যে মূল বিষয়ের দিকে আমাদের আজকে নজর রয়েছে, রাজ্য থেকে 2011 সাল থেকে 2025-এর মধ্যে ঠিক কতগুলি শিল্প বাইরে চলে গিয়েছে, বাইরের রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আবারও বিস্তারিত এই টপিকেই ফিরে আসবো, ততক্ষণের জন্য নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা শুনছেন এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের শিল্পর ভবিষ্যৎ এবং এই মুহূর্তে শিল্পের ঠিক কোন পজিশন রয়েছে। এই মুহূর্তে যে বিষয়গুলো আমরা পরপর রাখলাম, বুদ্ধদেব ভট্টাচার্য চলে যাওয়ার পর থেকে রাজ্যের বুকে শিল্পের যে ক্রমান্বয়ে অবনতি দেখা যাচ্ছে, এটার পেছনে ঠিক কী কী কারণ রয়েছে রেখেছি আপনাদের সামনে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, যদি এইভাবেই চলতে থাকে তাহলে আর কতদিন ভোটের প্রচারের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নিজেদের এই গিমিককে বারংবার প্রমাণ করবেন। রাজ্যের বুকে কর্মসংস্থান না থাকলে, রাজ্যের বুকে শিল্প না থাকলে মানুষ না খেতে পেয়ে মরবে। জিডিপি গ্রোথের দিক থেকে যেমন সমস্যা আসবে, একই রকমভাবে বেকারত্ব যেমন একটি সমস্যা হয়ে দাঁড়াবে। উল্টো দিকে বারংবার করে তৃণমূল কংগ্রেসের দিকে যে নিশানাগুলো করা হচ্ছে, সেই নিশানাগুলো আরও বেশি করে বলবৎ হবে। রাজ্য সরকার কেন্দ্র সরকারের সমন্বয়ে অনেক কিছু করা যায় চাইলে, কিন্তু রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সমন্বয়ের বড় অভাব রয়েছে। কেন্দ্র অনেক কিছু বলে থাকে কিন্তু কম করে। রাজ্যের ক্ষেত্রে বারংবার যে বিমাতৃসুলভ আচরণ, সে বিষয়ে তৃণমূল কংগ্রেসও বারংবার আলোকপাত করেছে। 100 দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে, আবাস যোজনা ইস্যুতে বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে তোপ দাগে, নিশানা করে। কিন্তু সে অর্থে কেন্দ্র সরকার রাজ্য সরকারের দিকে পাল্টা তোপ দেখে বলে রাজ্য হিসেব দিতে পারে না, রাজ্য হিসেব দেয় না। কিন্তু প্রশ্ন হলো সাধারণ মানুষের, রাজ্য হিসেব দিতে পারে না, কেন্দ্র 100 দিনের টাকা আটকে দেয়, সবটাই আখিরে সাধারণ মানুষেরই সমস্যা হয়। রাজ্য যদি সত্যি হিসেব দিতে না পারে, সেটা রাজ্যের সম্পূর্ণ রেসপন্সিবিলিটি, সম্পূর্ণ দায়িত্ব যে রাজ্য কিভাবে সেই হিসেব দেবে। কিন্তু কেন্দ্রেরও দায়িত্ব রয়েছে, কেন্দ্র এই হিসেব দেবে না বলে সাধারণ মানুষকে মেরে দেবে, সাধারণ মানুষকে দিনের পর দিন সমস্যার সম্মুখীন করবেন। যারা এই রকম হিসেব নিয়ে কোনো রকম কারচুপি করছেন না, সে অর্থে সেই ব্লক, সেই পঞ্চায়েত, সেই মিউনিসিপ্যালিটি, সেই বিধানসভা কিংবা সেই লোকসভার ক্ষেত্রে বাড়তি নজর কি দেওয়া যাচ্ছে না? যদি বাড়তি নজর দেওয়া যেত তাহলে কেন্দ্র সরকারের দিকেও হয়তো একটু হলেও সাধারণ মানুষ ভাবত। কিন্তু কেন্দ্র রাজ্য উভয়ের যে সমন্বয়ের অভাব, সেটা এখন সাধারণ মানুষ বুঝে গিয়েছে। তার কারণ যা কিছু হোক না কেন, কেন্দ্র রাজ্য সমন্বয় যদি না থাকে তাহলে 3টে জায়গাতে সবার আগে ঘাটতি পড়ে। তা হলো রুজি রুটি রোজগার, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান। এই 3টে জায়গাতে যদি সমস্যা তৈরি হয় তাহলে সাধারণ মানুষ গর্জে ওঠে। আর ঠিক সেটার প্রভাব 26-এর বিধানসভা নির্বাচনে পড়বে না তো? তার কারণ বিধানসভা নির্বাচনের আগে বারংবার বিরোধী শিবির বাংলা বাঙালি অস্মিতার থেকেও অনুপ্রবেশকে নিয়ে সবচাইতে বেশি হাতিয়ার করেছে, এবং অনুপ্রবেশকারী ইস্যু আসলে পরেই আবারও সেই খাদ্য, বস্ত্র, বাসস্থানের দিকে নজর আসবে। আর এই খাদ্য, বস্ত্র, বাসস্থান নির্ভর করছে আবার শিল্পের দিকে। বুঝতেই পারছেন প্রত্যেকটি বিষয়ের সঙ্গে লিঙ্ক রয়েছে। আর ঠিক শিল্প যদি না থাকে তাহলে এই খাদ্য, বস্ত্র, বাসস্থানের টান, এবং খাদ্য, বস্ত্র, বাসস্থানের টান আসলেই অনুপ্রবেশকারী ইস্যুতে আবারও বেশি করে শান দেবে বিজেপি, শান দেবে বিরোধী শিবির। আর ঠিক সেই অনুপ্রবেশকারী ইস্যুতেই বারংবার তৃণমূল কংগ্রেসের আবার পাল্টা দাবি, বিএসএফ কী করছে? সব মেনে নিচ্ছে, কিন্তু প্রশ্ন আবারও ঘুরে ফিরে একই জায়গাতে, কেন্দ্র রাজ্য সমন্বয়ের অভাব। সেটা কবে মিটবে? হয়তো মিটলে এই ব্যবসার ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে সব রাজ্যের মতো বাংলাও আরও এগিয়ে পড়বে। তার মানে কি আমাদের বাংলাতে কিচ্ছু নেই? হ্যাঁ, রয়েছে। আমাদের বাংলায় মহিলা ক্ষমতায়ন, নারী ক্ষমতায়নের দিকে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র মা মাটি মানুষ বলছেন এমনটা কিন্তু নয়। লক্ষ্মীর ভাণ্ডার সত্যি সমগ্র দেশে একটি প্রভাব ফেলেছে। লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ সেই সব নারীদের হাতে ক্ষমতা তুলে দিচ্ছে, নারী ক্ষমতায়ন তুলে দিচ্ছে। রূপশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী, প্রত্যেকটি ক্ষেত্রে রাজ্য সরকারের এই অবদান নেহাত ফেলে দেওয়া যাবে না। কিন্তু রাজ্যের বুকে, রাজ্যে থেকে সাধারণ মানুষ হিসেবে রাজ্যের কাছে, রাজ্য সরকারের কাছে এই সব তো পাওয়ারই কথা, কিন্তু অধিকার আর যেগুলো পাওয়া যাচ্ছে না সেই সব ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা করলে পরেই কেন পিছিয়ে যাচ্ছে রাজ্য সরকার? কেন শুধুমাত্র 21-এর মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতৃত্বরা
বিভিন্ন সময় এই কথাগুলোকে উদ্যত করছেন, যেখানে 90% ভুল বলে প্রমাণিত করছে বিরোধী শিবির। নজর থাকবে আমাদের। ছবি আমরা ইতিমধ্যেই নজর রাখবো যে টাটা ন্যানোর কারখানা ঠিক কী কারণে পশ্চিমবঙ্গ থেকে চলে গিয়েছিল। 2007 সালে টাটা ন্যানোর রীতিমতো কারখানা শুরু হচ্ছিল সিঙ্গুরে, আর সেই সময়ই কিন্তু জমি অধিগ্রহণকে কেন্দ্র করেই কিন্তু রীতিমতো বাদ সাধা হয়। কারা বাদ সাধে? কৃষকরা। তারা দাবি করে যে বর্তমান বামফ্রন্ট সরকার, তখন বামফ্রন্ট সরকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, সেই সময় কিন্তু জমি অধিগ্রহণের ক্ষেত্রে কিন্তু একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। যে কৃষকদের দাবি যে তাদের জমি তাদের কাছ থেকে বলপূর্বক জোর করে ছিনিয়ে নেওয়া হচ্ছে, আর সেই জায়গাটাকেই হাতিয়ার করে বিরোধী দলনেত্রী, অর্থাৎ বর্তমান মুখ্যমন্ত্রী, এখনকার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই কিন্তু রীতিমতো টাটার সাথে বিরোধ বাঁধে, এবং সেই জায়গা থেকে, সিঙ্গুর থেকে কিন্তু টাটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু বিদায় নেয়, এবং পরবর্তীতে গুজরাতের সানন্দে কিন্তু রীতিমতো টাটা ন্যানোর কারখানা প্রকল্পটি কিন্তু রীতিমতো বাস্তবায়ন হয়। এবারে এই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় ডক্টর সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক। সুকান্তবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় ইঙ্গিতে অনুষ্ঠানে। আমি রয়েছে অঞ্জন, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সৌমি। কিন্তু আমাদের প্রশ্নই হচ্ছে সুকান্তবাবু, আপনার কাছ থেকে যেটা জানার, তা হলো একসময় বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আর ঠিক সেই শিল্প, কৃষি কোনো এক জায়গায় বলা বাহুল্য রাজ্যের বুকে ক্রমাগত হয়তো নিম্ন সারির দিকে যাচ্ছে। আর ঠিক সে কারণের জন্যই বিরোধী শিবির থেকে পাল্টা ধাক্কা দিয়ে বলা হচ্ছে রাজ্যের বুকে শিল্প নেই, রাজ্যের শিল্প ভিন রাজ্যে চলে যাচ্ছে। এভাবে যদি সত্যিই চলতে থাকে, যদি বিরোধীদের অভিযোগ, আমি বলছি 5%ও সঠিক হয়, তাহলে আগামী ভবিষ্যতের জন্য এটা তো অনেক বড় থ্রেট। সুকান্তবাবু, আপনার বিশ্লেষণ। অঞ্জন, প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, বুদ্ধদেব ভট্টাচার্য যেটা সবচেয়ে বড় বিষয়, যে সময় তিনি নন্দীগ্রামে টাটাকে আনার চেষ্টা করেছিলেন, তখন সিঙ্গুরে, মাফ করবেন, তো সেই জায়গাতে কিন্তু সবচেয়ে বেশি বাধা এসেছিল এখনকার যিনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হয়েছিল, জমি হারাদের সপক্ষে আন্দোলন। এবং সেই আন্দোলনে এটাই ছিল যে যেখানে জমিকে, কৃষকদের জমি কেড়ে নিয়ে তাদের ন্যায্য দাম না দিয়ে এখানে শিল্প সংস্থাপন করা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, যখন টাটা এখান থেকে বিদায় নেয়, তখন কিন্তু রতনজি টাটা তিনি কিন্তু বলেছিলেন যে কোনো জায়গায় যেন তারা চেষ্টা করেছিলেন এখানে শুধুমাত্র শিল্প করা নয়, শিল্পের সঙ্গে কর্মসংস্থান করা। কারণ ন্যানো তখন প্রথম পশ্চিমবঙ্গে এর কারখানা তৈরি হচ্ছিল, যেটা এখন সানন্দে রয়েছে গুজরাটের। এবং তুমি দেখতে পারবে গুজরাটের সানন্দের আশেপাশে প্রভূত উন্নতি হয়েছে, শুধু কর্মসংস্থান নয়, সার্বিক উন্নতি হয়েছে, টাউনশিপ তৈরি হয়েছে। আজকে সেই জায়গা যখন দেখা যাচ্ছে যে জমি হারাদের নিয়ে আন্দোলন, তাদের জমি তারা পায়নি, এবং সেই আন্দোলন সীমিত হয়ে গেছে। কারণ তখন এটাও মানতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার জন্য চেষ্টা করছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য সহ বামফ্রন্টের কিছু ভুলের জন্য মূলত কিন্তু তৃণমূল কংগ্রেস এসছে, মানে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরের জন্য। এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। সুতরাং বুদ্ধদেব বাবু যদি যা করেছিলেন, তারপরে রিপোর্ট এসেছিল, সেই রিপোর্টে কিন্তু ক্লিন চিট দেওয়া হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য সরকারকে। সুতরাং সব জায়গায় তুমি যদি বলো যে বন্ধ কালচারকে মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করছেন না, এখন এক সময় সেই বন্ধ অবস্থান কালচারকেই হাতে করে তিনি কিন্তু ক্ষমতায় এসেছেন। তো সমস্যা, আরেকটি বড় সমস্যা, শিল্পের মানে তুমি সার্বিক উন্নতির জন্য সেই জায়গার ভৌগোলিক অবস্থান যেখানে, সেখানকার ট্রান্সপোর্টেশন সিস্টেম খুব ভালো হতে হয়, এবং র মেটেরিয়ালস কোথা থেকে আসবে, কিভাবে আসবে, তারও বিষয় রয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে এই যে জমি অধিগ্রহণ, এর নিয়ম কি হবে, এবং কিভাবে তারা যে ব্যক্তিদের জমি অধিগ্রহণ করা হচ্ছে, যে কৃষকের জমি অধিগ্রহণ করা হচ্ছে, তাদের জন্য কি করা হতে পারে, কি ভর্তুকি দেবে সরকার থেকে, এর কিন্তু কোনো স্পষ্ট রূপরেখা আমরা পাই। এবং হুগলি শিল্পাঞ্চল সহ তুমি দার্জিলিং, ডুয়ার্সের যে চা শিল্প, সেটাও কিন্তু আস্তে আস্তে করে তলানিতে যাচ্ছে। এবং এটাও বলতে হয় শুধু রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকারের উদাসীনতা
আরো বেশি করে ডুয়ার্স এবং তরাই বলয়ের যে চা শিল্প, যেটা আমাদের সবচেয়ে বড় জায়গা, দার্জিলিং এর চা আমাদের, কিন্তু এখন ব্রাজিল কেনিয়ার চা অনেক বেশি এগিয়ে যাচ্ছে, কারণ তাদের উৎপাদন খরচটা খুব কম হচ্ছে। কিন্তু আমরা সেই মান্দারটা আমলে যন্ত্রপাতি ইউজ করছি, টি বোর্ডের মিটিং হচ্ছে না, যেটা জলপাইগুড়ি টি বোর্ড অফিস, যেখানে কাজকর্ম ঠিক মতো হয় না। তাহলে তুমি বলো যে তবে রাজ্য সরকার চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে চেষ্টা করেছে যে যারা চা শিল্পে যে সকল শ্রমিক রয়েছে তাদের জন্য একটা মানে তাদের বাড়ি তৈরি করে দেবার চেষ্টা করেছে তার চা বাগান সংলগ্ন জায়গাগুলোতে, কিন্তু সেটাও কিন্তু খুব একটা ফ্রুটফুল হয়নি, কারণ চা বাগানে গেট মিটিং গুলো হয় না, চা শ্রমিকরা পর্যাপ্ত মজুরি পাচ্ছে না। যে শিল্পের জন্য উত্তরবঙ্গের অক্সিজেন যে শিল্প, সেটা কোথায়? তাহলে তুমি সার্বিকভাবে দেখলে বুঝতেই পারছো উত্তর কন্যা একটা নন ফাংশনিং অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, কোথা থেকে উন্নয়ন হবে? তো শিল্পও নেই, এবং শিল্পের সঙ্গে যেটা নেই। বাবু 21 মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন বেসিসে বললেন যে আইটি সেক্টরের দিক থেকে 1 নম্বরে রয়েছে বাংলা, এবং শিল্পের দিক থেকে অর্থাৎ সরাসরি তিনি বললেন যে 40% বেকারত্ব কমিয়ে দেওয়া হয়েছে? কোন পার্সপেক্টিভে বললেন? দেখো, আমার বিষয় হচ্ছে যে বেকারত্ব কমেছে কোথায়? তুমি দেখো না, এই যে এতগুলো ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে, এবং তুমি দেখতে পারবে যে শুধুমাত্র এখন থেকে না, এসএসসি আমাদের স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা নেওয়া হতো তা ছিল আমাদের কাছে একটা উৎসবের মতো, সেটা কিন্তু কত দিন ধরে বন্ধ আছে তুমি নিজেও জানো। এবং তুমি বলো আর বাকি যে সেক্টর গুলো রয়েছে, কলেজের যে নন টিচিং স্টাফ, বিভিন্ন দপ্তরের নন টিচিং স্টাফ বহু জায়গায় বন্ধ, এবং কেন্দ্রীয় সরকারের, শুধু আমাদের রাজ্য সরকারের নয়। তাহলে বেকারত্ব কমেছে, এবং এটা হতে পারে বেকারত্ব কন্ট্রাকচুয়াল, সিভিক পুলিশ, সিভিক অনেক কিছু নিয়োগ করে, এগুলো করে হয়তো বেকারত্বের হার যদি কমানো যায় তাহলে ভালো। তাহলে যদি তাহলে তো এটাই হোক, সিভিক পুলিশদের যে অবস্থা, আমি এটা বারবার বলছি, তারা যে পরিশ্রম করে সেই অনুযায়ী সেই পর্যাপ্ত অর্থ তারা পায়। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি প্রপারলি ট্রেনিং না দিয়ে আমি বিভিন্ন দপ্তরে যখন আমাদের কর্মচারীদের ঢোকাবো, তুমি কলেজে দেখেছো এই রিসেন্টলি যে ঘটনা ঘটেছে কসবা কলেজে, কিভাবে বিভিন্ন কলেজের বিভিন্ন মানে কন্ট্রাকচুয়াল বেসিসে বহু নন টিচিং স্টাফ থেকে শুরু করে বহু লোককে নেওয়া হয়েছে। তার ফলে কি হচ্ছে, তুমি যেটা বলতে চাচ্ছ আইটি সেক্টর বা বেকারত্বের হার কম, এর তথ্য তো দিতে হবে। তথ্যটা যেন কোথাও গিয়ে 21-এর মঞ্চে অমিল, কিন্তু সেই তথ্যের সঙ্গে যদি সাদৃশ্য পেতাম আমি, তাহলে তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম, কিন্তু আমি সাদৃশ্য পাইনি। আসলে কি রঞ্জন জানো তো, রাজনৈতিক নেতারা বলে চলে যায় এবং আমরা অবাক হয়ে বোকার মতো শুনি, কারণ তথ্য ভিত্তিক কথা তুমিও বলেছো, তোমাদের চ্যানেলও বলেছে যে আইটি সেক্টরে প্রথম, এটা দেখাতে হবে। এবং পরবর্তীকালে তুমি দেখো যে বেঙ্গল সামিট যেগুলো হয়েছে, তার ফলে কতটা লগ্নি পশ্চিমবঙ্গ আনতে পেরেছে তার হিসেব কি কখনো সরকার দিয়েছে? কটা সংস্থা এখানে লগ্নি করেছে? ইনফোসিস ওই একমাত্র একটি সংস্থা যেটা চেষ্টা করে যাচ্ছে, বাকি তো বেশিরভাগই বন্ধ হয়ে যাচ্ছে, কর্মী ছাঁটাই হয়েছে, কর্মী ছাঁটাই হচ্ছে। সুতরাং যেখানে গুগলের মতো সংস্থার কর্মী ছাঁটাই হচ্ছে, সেখানে তো সরকারের ভাবা উচিত যে কুটির শিল্প, ভারী শিল্প, তার উন্নয়নের কথা ভাবা উচিত। এবং আমার তো এটাও অসুবিধে যে জুট শিল্প, যে শিল্পকে অনেকে মৃতপ্রায় বলছেন সরকারের পক্ষ থেকে, কিন্তু সেই সরকারই সেটাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছে। স্পেশাল কিছু জায়গায় সেটাকে চেষ্টা করা হয়েছে, এটাকে জুট শিল্পের আরো শ্রীবৃদ্ধি হোক। তাহলে প্রকৃত উন্নতি হয় শিল্পে, এবং সবচেয়ে বড় কথা শিক্ষাও প্রয়োজন। এবার তার জন্য যে প্রযুক্তিগত শিক্ষা বা যে শিক্ষাগুলো ভোকেশনাল এডুকেশন, সেগুলোর উপর জোর দিতে হবে। শুধুমাত্র ভাতা অনুদান করে অঞ্জন তুমি যদি বলো, তাহলে ভাতা অনুদানে পশ্চিমবঙ্গে 1 নম্বরে আছে, এই নিয়ে কোনো সন্দেহ। ভাতা অনুদানে একেবারে 1 নম্বরে রয়েছে, এবং খুব অদ্ভুতভাবে সুকান্তবাবু আমাকে বলতেই হচ্ছে যে একদিকে যখন লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প হয়, তখন সেটা মহারাষ্ট্রের, আমি ভুল বললাম সরি, মধ্যপ্রদেশের ক্ষেত্রে লাডলি বেহেনা বলে সেটাকে চালিয়ে দেওয়া হয়। অর্থাৎ এই যে আপনি বললেন যে পশ্চিমবঙ্গ সরাসরি 1 নম্বরে রয়েছে ভাতার দিক থেকে, এই ভাতাই কি বাকি সব জায়গাতে রিফ্লেক্ট করছে? দেখো, আমি তো ওটাই বলছি, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। হ্যাঁ, তো এই জায়গাতে কেন জানি বেঙ্গলকে সকলে ফলো করছে,
এবং তুমি দেখবে দিল্লির নির্বাচন যেটা হয়ে গেল, তাতে তো রীতিমতো কংগ্রেস বলেছে এত টাকা দেবে, বিজেপি বলছে এত টাকা দিবে, তার ফসল পেয়েছে। মধ্যপ্রদেশ তাই হয়েছে। মানে ওমেন এম্পাওয়ারমেন্টের নামে যেটা চলছে, টাকা দেয়া, অর্থ দেয়া। ওমেন এম্পাওয়ারমেন্ট অনেক জায়গা হতে পারে। অঞ্চল তুমি একটা নারীকে শুধু শিক্ষিত করার, তার সঙ্গে আরেকটি ঘটনা হচ্ছে তাকে বিভিন্ন প্রযুক্তিগত শিক্ষা, অন্যান্য শিক্ষা দেওয়া যেতে পারে, তাদের মানোন্নয়ন ঘটানো যেতে পারে। শুধু কি অর্থ দিয়ে হয়? মহিলাদের জন্য যে স্কুলগুলো রয়েছে সেগুলো আরো বেশি প্রভূত উন্নতি করা যেতে পারে, নারীদের নিয়ে ওয়ার্কশপ করা যেতে পারে। সুতরাং নারীকে যদি টাকা দিয়ে তার মানোন্নয়ন ঘটাতে হয়, তাহলে তো বলবো আমরা সেই যুগেই পড়ে আছি, যে নারীকে আপন ভাগ্য জয় করিবার কে নাহি দেবে অধিকার, কে নাহি দেবে অধিকার। তাহলে তো কথাটা ভুল। তাহলে তুমি ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছো, তুমি নারীরা নিজেরাই বলছে যে আমরা তো একদম পুরুষের সঙ্গে পা মিলিয়ে চলছে। তো আমি বলছি না অনুদান প্রয়োজনে, কন্যাশ্রীর মতো প্রকল্প অত্যন্ত ভালো প্রকল্প। লক্ষ্মীর ভান্ডার কেন বলছি চমক, কারণ লক্ষ্মীর ভান্ডার তুমি জানো যে আমাদের গ্রাম, মানে পশ্চিমবঙ্গের গ্রাম বা শহর, সেখানেও কিন্তু মা বোনেরা তারা কিছু টাকা জমা রাখতেন এবং কোনো না কোনো সময় পুরুষের হাতে তুলে দিতেন। এই জায়গাটাকে তৃণমূল কংগ্রেস ধরতে পেরেছে। এই কারণে গ্রাসরুট লেভেলের জায়গাটিকে খুব ভালো করে পর্যালোচনা করেই হয়তো এই লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের মতো প্রকল্প সামনে আসে। কিন্তু আরও একটা বিষয় তো এখানে সত্যি খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনি আলোকপাত করলেন, যে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার দিয়ে, শুধুমাত্র বিভিন্ন রকম প্রকল্পের ঘোষণা করলেই তো আর রাজ্যে শিল্প চলে আসবে না। তার কারণ লং টার্মে যদি আমরা ভাবি, অদূর ভবিষ্যতের কথা যদি আমরা ভাবি, তাহলে তো শিল্প অত্যন্ত দরকারি। শিল্প যদি না থাকে তাহলে রাজ্যে জিডিপি গ্রোথ হবে কি করে? তার কারণ ম্যানুফ্যাকচার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে জিডিপির ক্ষেত্রে। কি বলবেন? একদমই, আমি তো ওটাই বলছি তোমাকে। দেখো, হুগলি শিল্পাঞ্চল আমি ছেড়ে দিলাম, সেটা তো একদম মৃতপ্রায়ের জায়গায় চলে গেল। বহু যে কেমিক্যাল হাব ছিল, এবং তুমি জানো ব্রিটানিয়ার থেকেও কর্মী অনেক ছাঁটাই করেছে। এবং বোরোলিনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবং তিনি বলে উনি বোরোলিনকে পরামর্শও দিয়েছেন। আমার প্রশ্ন, বোরোলিন যে জায়গায় রয়েছে এরকম কিছু কোম্পানি টিকে রয়েছে, কিন্তু বাকিদের কিন্তু পশ্চিমবঙ্গ থেকে মানে চলে গেছেন। কারণ পশ্চিমবঙ্গ থেকে ওইরকম একটা সাবমিট তুমি দেখেছো, সেই সাবমিট থেকে কি আসছে? শালবনির কথা বলো তুমি, শালবনির কি হলো? স্টিল প্ল্যান্ট কত দূর গেল, কত দূর এগিয়ে গিয়েছে? কারণ সেখানে দিকপাল সৌরভ গাঙ্গুলি রয়েছে। এবার যিনি এই মানে বলা হয় যে বাংলা ক্রিকেটের একটা ভারতের ক্রিকেটের একটা নতুন আবিষ্কার ছিলেন, এবং যিনি ভারতীয় ক্রিকেটকে পরিবর্তন করেছেন, তিনি ধরলাম আমি তিনি একটা দায়িত্বে রয়েছেন। শালবনির খবর কি? বহু জায়গা রয়েছে এরকম। তাহলে কাজগুলোকে অর্ধ সমাপ্ত করে রাখা হয়েছে। এবং তুমি বলো না শুধুমাত্র ভোটের জুজু দেখানোর জন্যই কি? দেখো, এটা ঘটনা যে দেখো ভোটের জুজু মানে কি, এটা তো একটা মানে বিষয় সামনে রাখতেই হয় যে আমি শিল্পের এই করে দিতে পারি। এবার দেখো, তুমি বলছো আইটি সেক্টর প্রথম পশ্চিমবঙ্গে, তাতে একজন সাধারণ ছাপিসে মধ্যবিত্ত মানুষ সারাদিন কষ্ট করে যখন বাড়িতে ফেরে, তার কিন্তু আইটি সেক্টরে প্রথম কিনা মানে আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ বন্ধুরা বা আমরা জানতে পারি। ওদের কাছে এটা ম্যাটার করে না। ওদের কাছে ম্যাটার কোনটা করে অঞ্জন? কারণ দিনের শেষে তার মিসেস যখন তার কাছে 1000 টাকা পৌঁছে যায় মাসের শেষে, ওটা ম্যাটার করে, এটা ম্যাটার করে না। সুতরাং তুমি বোঝাতে গেলেও মানুষ অনেকে হয়তো বুঝতে পারবে না যে আমার আইটিটা বুঝে কি হবে। তুমি যেটা বলতে চাইছো, কারণ দেখো এখনকার যে ডিজিটাল যুগ, তাতে তুমি আইটির কথা বলতেই হবে। কিন্তু তুমি আজকে সেক্টর 5-এ গিয়ে যাও, সেক্টর 5-এ কটা অফিস ঠিক মতো কাজ করছে, কতগুলো। আমি একেবারে অন্তিম লগ্নের দিকে যাচ্ছি সুকান্তবাবু। আমি শুধু একটা প্রশ্ন শেষ রাখতে চাইছি, তা হলো বিভিন্ন ক্ষেত্রে কাটমানির একটা প্রসঙ্গ তৃণমূল কংগ্রেসের জন্য একেবারে তকমা হিসেবে রয়ে গিয়েছে। ব্যবসার ক্ষেত্রেও নানান সময় শোনা যায় যে কাটমানি একটা অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য, শিল্পের জন্য। এটাকে কিভাবে দেখছেন সংক্ষেপে একটু জানবো। দেখ, তুমি একটা রাস্তা তৈরি করতে গেলে যখন সেই প্রমোটার বা যেই ঠিকাদার, তাকে বিভিন্ন জায়গায় একটা অর্থ দিতে হয়, যেটা বহু জায়গায় কিন্তু শোনা গেছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। মালবাজারে ঠিকাদার টাকা পায়নি, এই নিয়ে তাকে কোর্টে যেতে হয়েছে, এবং স্বপন সাহা
যে সাসপেন্ডেড চেয়ারম্যান তার বিরুদ্ধে মানে তার মানে কালে হয়েছে এটা যখন তিনি ছিলেন, এবং তারপরে কেস করে সেই টাকা চেপে। সুতরাং তুমি দেখে নাও, ভেবে নাও যে শুধুমাত্র এইটা ক্ষেত্র না, বিভিন্ন ক্ষেত্রে কারো বাড়ি পাওয়ার ক্ষেত্রে টাকা দেওয়া হয়েছে, কারো চাকরি পাওয়ার ক্ষেত্রে টাকা দেওয়া হয়েছে। তার মানে এই যে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমি জানি না, জঙ্গিপুরে টাকা দেওয়া হচ্ছে কোনো একটা তৃণমূল পার্টির অফিস থেকে, আমি এখন মনে নেই। সেখানেও কিন্তু কোনো একটি মানে জাতির প্রতিনিধিদেরই, সেই মহিলাদেরই টাকা তুলে দেওয়া হচ্ছিল, আমি যেটুকু দেখেছি। তার মানে কোথাও গিয়ে কিন্তু আমি ভোট আসছে, তার মানে অর্থকে লাগাতে হচ্ছে কাজে। এবার অর্থটা কিভাবে লাগবে? এইবার কিন্তু প্রশ্ন হচ্ছে, তুমি ছোট ছোট কাজে, এই যে তুমি দিদিকে বলো, অভিষেককে বলো, এর মাধ্যমে বুথে 10 লক্ষ টাকাও পৌঁছে যাবে সমস্যা সমাধানের জন্য। কটা মানুষ ন্যায় বিচার পেয়েছে এখনো অবধি? তুমি একটু বলে খোঁজ নিয়ে দেখো, এখনো অবধি দিদিকে বলোতে কতটা মানুষ ফোন করে তার অসুবিধাগুলো জানাতে পেরে তার কোনো ফল পেয়েছে? কল্যাণীতে বহু অভিযোগ, কল্যাণীতে সবচেয়ে বেশি অভিযোগ করেছিল, জলপাইগুড়ি থেকে অভিযোগ গিয়েছিল, কিন্তু সেই অভিযোগগুলোর শোনা গেছে 70% কাজ হয়নি, মানে করা যায়নি প্রসেসের ফলে। সুতরাং এটা বলছি না খারাপ, এটা খুব ভালো যে মানে একদম দুয়ারে সরকার, যেরকম দুয়ারে পরিষেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু কাটমানি একটা অন্তরায় অঞ্চল, কারণ কাটমানি দিতে সকলে কিন্তু পারে না। তোমার ধরো 20 টাকায় কোনো একটা কাজে লাভ হচ্ছে, আমি উদাহরণ হিসেবে বলছি, সেখানে যদি কাটমানি দিয়ে তোমার কাছে সব মিলিয়ে খরচাই 16 টাকা হয়ে যায়, তুমি কিভাবে কাজটা করবে? ঠিকাদাররা যে দিনের পর দিন টাকা পাচ্ছে না, বিভিন্ন জায়গায় ডেকোরেটর টাকা পাচ্ছে না। বুঝতে পেরেছি, একেবারে অন্তিম লড়াই রয়েছে সুকান্তবাবু। অর্থাৎ এক কথায় উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু সেই উদ্যোগকে বাস্তবায়নের দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়ছে রাজ্য সরকার, যার জন্য বারংবার রাজ্য সরকারের দিকে এত ব্লেম আসছে। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ সুকান্তবাবু সঙ্গে থাকার জন্য, ট্রাইব টিভি বাংলা সময় দেওয়ার জন্য, ইঙ্গিতের আসবার জন্য। সৌমি, ইতিমধ্যেই যে খবরের দিকে আমাদের নজর ছিল যে 2011 থেকে 2025-এর মধ্যে পশ্চিম বাংলা থেকে ঠিক কতগুলি কোম্পানি, কতগুলি প্রকল্প এখান থেকে চলে গিয়েছে, সেই দিকে কতগুলি শিল্প চলে গিয়েছে, সেই দিকে নজর ছিল। এবার দেখার যে 2026-এর নির্বাচনের আগে বা পরে এই শিল্পগুলো আবারও ফিরে আসে কিনা, পরিযায়ী শ্রমিকরা আবারও এই রাজ্যে ফিরে আসে কিনা, আমরা নজর রাখবো পরবর্তী খবরগুলোর দিকে। এখনকার মতো ইঙ্গিত এ পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন ট্রাইব টিভি বাংলা। ধন্যবাদ।